বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সদর দপ্তর কলকাতা কেন্দ্র থেকে BHIE 144 Tradition of History Writing in India এই বিষয়ের আলোচনায় ইউনিট 72-20 টপিক বা থিম হিস্ট্রি রাইটিং ইন কলোনিয়াল ইন্ডিয়া ঔপনিবেশিক পর্বে ইতিহাস লেখনী বা শৈলী এবং পোস্ট ইন্ডিপেন্ডেন্স হিস্টোরিওগ্রাফি স্বাধীনতা উত্তর পর্বে বা স্বাধীনতা পরবর্তী পর্বে ইতিহাস চর্চা এই আলোচনায় আমি অঞ্জন কুমার বসু আজকের লাইভ প্রোগ্রামে অংশগ্রহণকারী সমস্ত পাঠক সমাজকে স্বাগত জানাই। আমার আজকের আলোচনার বিষয় এই পাঠ এককগুলির উদ্দেশ্যগত দিক, এরপরে আমি আলোচনা করব ঔপনিবেশিক ইতিহাস রচনার ধরন বা শৈলী, জাতীয়তাবাদী ইতিহাস রচনা বা ব্যাখ্যা, মার্ক্সীয় এবং নিম্নবর্গীয় ইতিহাস ব্যাখ্যা এবং সাম্প্রতিক ইতিহাস রচনার প্রবণতা ভারতবর্ষের কোন কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা যায়, যার মধ্যে পরিবেশের ইতিহাস চর্চা, শ্রমিক ইতিহাস চর্চা, নারী ইতিহাস চর্চা এবং আমার আজকে অন্তিম পর্বে আলোচনার বিষয় থাকবে আমাদের ভাবনা গঠনে ইতিহাস চর্চার এই বিচিত্রতা কিভাবে কাজ করে। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় এই পাঠ এককগুলির মাধ্যমে পাঠক সমাজকে যে বিষয়গুলি সম্পর্কে অবগত করতে চায়, বিশেষ করে পাঠ্যক্রম 17 কলোনিয়াল হিস্টোরিওগ্রাফি, এর মাধ্যমে আমরা ঔপনিবেশিক ইতিহাস চর্চার ধরন বা ঔপনিবেশের পক্ষ থেকে ভারতবর্ষের ইতিহাসকে কিভাবে ব্যক্ত করা হয়েছিল বা দেখা হয়েছিল সেই বিষয়ের সম্পর্কে একটা ধারণা উপলব্ধি পাঠক সমাজ করবে। ইউনিট নাম্বার 18 ন্যাশনালিস্ট হিস্টোরিওগ্রাফি অর্থাৎ জাতীয়তাবাদী ইতিহাস ব্যাখ্যা ঔপনিবেশিক পর্বে কিভাবে গড়ে উঠেছিল এবং সেই লেখার ধরন কি প্রকৃতি ছিল এবং শুরুর দিকে তারা জাতীয়তাবাদী এই লেখা প্রতিনিধিত্ব করেছিলেন, তাদের সম্পর্কে একটা ধারণা তৈরি হবে। এর পাশাপাশি মার্ক্সীয় এবং নিম্নবর্গীয় ইতিহাস ব্যাখ্যার ধরন ইউনিট নাম্বার 19 থেকে পাঠক সমাজ উপলব্ধি করতে পারবে এবং ইউনিট নাম্বার 20 থেকে সাম্প্রতিক ভারতবর্ষের ইতিহাস লেখা যে বিভিন্ন ধরনের প্রবণতা, সেই প্রবণতা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা উপলব্ধি করতে পারে। বিশেষ করে পরিবেশের ইতিহাস চর্চা, শ্রমিক ইতিহাস চর্চা বা লেবার হিস্টোরিওগ্রাফি, উইমেন্স হিস্টোরিওগ্রাফি বা নারী ইতিহাস চর্চা বা ভাবনা, তার প্রাসঙ্গিকতা, এ সম্পর্কে একটা
ধারণা পাঠক সমাজ এই পাঠ্যকগুলি চর্চা শেষে উপলব্ধি করতে সক্ষম হবে। আমার আজকের আলোচনার পরবর্তী ক্ষেত্র ঔপনিবেশিক ইতিহাস রচনার ধরন, এবং এই পর্বে আলোচনায় শুরুতে আমি বলতে চাই, বহুত্ববাদী ভারতবর্ষে ধর্ম, ভাষা এবং জাতি অধ্যুষিত ভৌগোলিক অঞ্চলে স্বাতন্ত্রতা সত্ত্বেও ভারতীয়দের মধ্যে কিভাবে জাতীয়তাবোধের বিকাশ বা জাতীয় চেতনার জাগরণ সম্ভব হলো, সেটা নিয়ে পণ্ডিতদের মধ্যে একটা দীর্ঘ বিতর্ক, এবং সেই বিতর্কের জায়গা থেকে ঔপনিবেশিক ইতিহাস চর্চার প্রবণতা তৈরি হয়েছিল, এবং তার পাল্টা যুক্তি আমাদের দেশে জাতীয়তাবাদী চিন্তকদের মাধ্যমে শুরু হয়েছিল, যেটাকে জাতীয়তাবাদী ইতিহাস চর্চা বলা হচ্ছে। এছাড়াও ভারতবর্ষে মার্ক্সীয় গ্রামসির চিন্তা চেতনায় উদ্বুদ্ধ হয়ে অধ্যাপক রণজিৎ গুহ, গৌতম ভদ্র, পার্থ চ্যাটার্জি, জ্ঞান পান্ডে, দীপেশ চক্রবর্তী, শহীদ আমিন প্রমুখ লেখকদের মাধ্যমে নিম্নবর্গীয় ইতিহাস তুলে আনার এক নতুন প্রবণতা তৈরি হয়, যেটাকে সাবাল্টান হিস্টোগ্রাফি বা নিম্নবর্গীয় ইতিহাস চর্চা বলা যেতে পারে। এর পাশাপাশি সাম্প্রতিক ইতিহাস রচনায় কিছু নূতন ধরনের বিষয়কে সংযুক্ত করে ইতিহাসের পরিধিকে সামাজিক স্তরের আরো অন্যান্য ক্ষেত্রের সাথে সংযুক্ত করার প্রবণতা তৈরি হয়েছে, এবং সেই জায়গা থেকে নতুন নতুন গবেষণা, বিশেষ করে পরিবেশের ইতিহাস চর্চা, শ্রমিক ইতিহাস চর্চা এবং সমাজের অর্ধাংশ নারী ইতিহাস চর্চার প্রবণতা তৈরি হয়েছে। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের অঙ্গন। এ প্রসঙ্গে আমরা যে বিষয়গুলির উপরে ফোকাস রাখবো বা আমাদের দৃষ্টি নিবদ্ধ করব, তা হচ্ছে জাতীয়তাবাদের বিকাশ বা জাতীয়তাবাদী চিন্তা চেতনার জাগরণ, এই সংক্রান্ত বিতর্কে একটা প্রবণতা ঔপনিবেশিক শাসন পর্বে ঔপনিবেশিক আমলাদের দ্বারা, বিশেষ করে ব্রিটিশ উচ্চপদস্থ কর্মচারীদের দ্বারা সৃষ্ট হয়েছিল। এটাকে ঔপনিবেশিক ইতিহাস চর্চা বলা হয়। এখানে যে বিষয়টি আমাদের সর্বক্ষণ চিন্তা চেতনায় রাখতে হবে, তা হচ্ছে যে ভারতবর্ষ
বহুদা অঞ্চলে বা খণ্ডে খণ্ডে বিভক্ত আঞ্চলিক সত্তা নিয়ে তা সত্ত্বেও কি করে একটা কেন্দ্রীয় শক্তি বা নিয়ন্ত্রণের অধীনে ঐক্যবদ্ধ হওয়ার প্রবণতা তৈরি হলো, তা যথেষ্ট চিত্রাকর্ষক। এবং সেটা কি করে সম্ভব হলো তার ব্যাখ্যা প্রদান করা নিয়েই ঔপনিবেশিক ইতিহাস চর্চার আত্মপ্রকাশ, জাতীয়তাবাদী ইতিহাস চর্চার আত্মপ্রকাশ এবং পরবর্তীকালে মার্ক্সীয় ইতিহাস চর্চা ভারতবর্ষের ক্ষেত্রে প্রবণতা তৈরি হয় এবং স্বাধীনতা উত্তর পর্বে নিম্নবর্গীয় ইতিহাস চর্চারও জন্ম হয়। এবং সেই জায়গা থেকে ইতিহাসকে বের করে এনে আজকের দিনে দাঁড়িয়ে ইতিহাস লেখার অঙ্গনকে আরো প্রসারিত করার জ্বলন্ত দৃষ্টান্ত পরিবেশ ভাবনা, শ্রমিক ইতিহাস এবং নারী ইতিহাস। আমার প্রথম আলোচনার পর্ব ঔপনিবেশিক ইতিহাস রচনার ধরন। সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসক গোষ্ঠী ও তাদের সমর্থক ব্রিটিশ ঐতিহাসিকরা একটা বিষয় প্রচার করতে চান, ভারতবর্ষ নানা ধর্ম, জাতপাত ও জনগোষ্ঠীর স্বার্থ নিয়ে গড়া। এদের কাছে জাতীয়তাবাদ ছিল একটা আবরণ মাত্র। জাতপাত ও ধর্মভিত্তিক রাজনীতি এদের মুখ্য বিষয়। সাম্রাজ্যবাদী ঐতিহাসিকরা মনে করেন যে জাতীয়তাবাদের আদর্শ ভারতীয়দের কাছে অজানা ছিল এবং ব্রিটিশদের আগমনের মাধ্যমে বা ব্রিটিশ শিক্ষার দ্বারা আলোকিত হয়ে ভারতবাসীর মধ্যে, বিশেষ করে পাশ্চাত্য শিক্ষার সংস্পর্শে আসার পরে ভারতবাসীর মধ্যে এই জাতীয় চেতনা বা পাশ্চাত্য উদারনৈতিক ভাবধারার প্রভাবে শিক্ষিত ভারতবাসীর মধ্যে জাতীয়তাবাদের বিকাশ তৈরি হয়। এক্ষেত্রে জেমস মিল এর প্রাচ্যদেশীয় স্বৈরাচার তত্ত্ব, ভ্যালেন্টাইন চিরোলের রচনাবলী, ভিনসেন্ট স্মিথের রচনাবলী, এগুলো কেবলমাত্র এটাই দেখানোর চেষ্টা করে যে ভারতবর্ষে যে জাতীয় চেতনার বিকাশ হয়েছিল সেই চেতনা ইউরোপীয়দের সংস্পর্শে আসার মাধ্যমেই সম্ভব হয়েছিল। এবং জেমস মিল তার হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া নামক যে 6 খণ্ডের গ্রন্থ প্রকাশ করেন, সেখানে তিনি হিন্দু যুগ, মুসলিম যুগ এবং ব্রিটিশ শাসন এই পর্বে বিভাজন করেছিলেন। প্রাচীন, মধ্য বা আধুনিক এই অর্থে ব্যবহার করেননি। এবং ঔপনিবেশিক লেখকরা, বিশেষ করে এরা প্রত্যেকেই কিন্তু ব্রিটিশ সরকারি কর্মচারী বা কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এর ইতিহাস চেতনার দ্বারা সমৃদ্ধ বলা যায়। এবং তারা মূলত ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকে আড়াল করার নিমিত্তে বা আড়াল করার জন্যে এই জাতীয় ইতিহাস
তুলে ধরার উদ্যোগ গ্রহণ করেন যে ভারতীয়দের কোনো ইতিহাস ছিল না, বা ইতিহাস থাকলেও সেটা প্রাচীন ভারতের গৌরব উজ্জ্বল দিক ছিল। মধ্যযুগে বিশেষ করে তারা যাদের কাছ থেকে শাসন ক্ষমতা হস্তগত করেছে সেই মুসলিম শাসকদের কোনো প্রকার অবদান ছিল না। তাদের সময় পর্বে একেবারে অন্ধকারচ্ছন্ন একটা পর্ব চালিত হয়েছে। ইসলামীয় পর্বে রক্তের আস্ফালন বা ইসলামীয় শাসকদের বাইরে থেকে আগমন এবং ভারতবর্ষের মাটিতে পরবর্তীকালে তাদের মিশিয়ে যাওয়া, এগুলোর মধ্যে হয়তো একটা বৈদেশিক প্রবণতার ধরন উপলব্ধি করা যায়, কিন্তু ভারতবর্ষের মাটিতে সুলতানি শাসকদের মিশে যাওয়া, মুঘল শাসকদের ভারতবর্ষকে একাত্ম করে নেওয়া, এই পর্বের ইতিহাসকে অস্বীকার করা ইতিহাসের পক্ষে যথেষ্ট ক্ষতিকারক বলে আমরা মনে করি। ফলে ভিনসেন্ট স্মিথ, ভ্যালেন্টাইন চিরল বা জেমস মিল যেভাবে অতীত ইতিহাসকে চিত্রায়িত করেছে, তার মধ্যে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসন ব্যবস্থাকে একটা বৈধতা দেওয়ার প্রবণতা কিন্তু লক্ষ্য করা যায়। আমরা যখন ভারতবর্ষের ইতিহাস লেখার প্রবণতা প্রসঙ্গে আলোচনায় আজকে আমরা অগ্রসর, এই সমস্ত প্রবণতা সম্পর্কে কিন্তু পাঠক সমাজকে অবগত থাকতে হবে। ফলে সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চার মধ্যে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে আড়াল করা এবং ঔপনিবেশিক শাসন এবং শোষণকে বৈধতা দেওয়ার একটা প্রবণতা, হিন্দু মুসলিম বিভেদ, যা আমরা প্রথম ডব্লিউ হান্টারের দ্য ইন্ডিয়ান মুসলমানস, থিওডোর বেক সাহেবের আলিগড় ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা, এইসব প্রবণতার মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করি। কাজে ভিনসেন্ট স্মিথ, ভ্যালেন্টাইন চিরল, জেমস মিল এদের রচনা সম্পর্কে অনেকটা সচেতনভাবে ইতিহাস পাঠককে চর্চা করতে হবে। আমার পরবর্তী আলোচনার ক্ষেত্র জাতীয়তাবাদী ইতিহাস ব্যাখ্যা। অষ্টাদশ শতকের সূচনা লগ্ন থেকে ভারতবর্ষে কোম্পানির শাসন কে যে বৈধতা দেওয়ার প্রবণতা ব্রিটিশ লেখকদের বা কোম্পানি কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছিল, সেই যুক্তির বিরুদ্ধে জাতীয়তাবাদী ইতিহাস ব্যাখ্যার জন্ম। এ প্রসঙ্গে আমি জাতীয়তাবাদী ইতিহাস চর্চার কিভাবে আত্মপ্রকাশ হলো বা জাতীয়তাবাদী ইতিহাস ব্যাখ্যার প্রয়োজনীয়তা কেন তৈরি হলো, বিশেষ করে সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক ইতিহাস লেখকরা বা কোম্পানির কর্মচারীরা বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসকদের দ্বারা নির্মিত ইতিহাস যে সঠিক নয়, সেটা জাতির প্রতিটি স্তরে পৌঁছে দেওয়ার স্বার্থে জাতীয়তাবাদী চিন্তকরা ইতিহাস লিখতে শুরু করেন।
পাঠক সমাজকে পূর্ণ মাত্রায় সচেতন থাকতে হবে বঙ্কিমচন্দ্রের সেই বিখ্যাত উক্তি, বাঙালার ইতিহাস চাই, না হলে বাঙালার ভরসা নাই। কে লিখিব? তুমি লিখিবে, আমি লিখিব, যে বাঙালি তাহাকেই লিখতে হবে। আসলে বাঙালি জাতির কথাই নয়, বঙ্কিমচন্দ্র সমগ্র ভারতবাসীর উদ্দেশ্যে তার অতীত ইতিহাসকে পুনরুদ্ধার করার প্রবণতার উপরে জোর দিয়েছিলেন। তার কারণ ইতিহাস চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতি গঠনের প্রক্রিয়া, যা একান্তভাবে তৎকালীন ভারতবর্ষের প্রয়োজন ছিল, বা ভারতবাসীর ভুলে যাওয়া অতীতকে স্মরণে এনে জাতীয়তাবাদী আন্দোলনের নবদীক্ষা বঙ্কিমচন্দ্র, বিবেকানন্দ, ভূদেব মুখোপাধ্যায়, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, রামকৃষ্ণ গোপাল ভান্ডারকার, রাধা কুমুদ মুখার্জি, রাজেন্দ্রলাল মিত্র, রজনীকান্ত গুপ্ত প্রমুখের, অক্ষয় কুমার মৈত্র প্রমুখের রচনার মধ্যে তৈরি হয়েছিল। রমেশচন্দ্র মজুমদার, রমেশচন্দ্র দত্ত, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এরা প্রত্যেকে, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, অক্ষয় কুমার মৈত্র, যারা প্রত্যেকে আর.জি. ভান্ডারকার জাতীয়তাবাদী ইতিহাস চর্চার উপরে জোর দিয়েছিল। এবং এই ক্ষেত্রে আমি বেশ কিছু জাতীয়তাবাদী লেখকদের ইতিহাস সম্পর্কে বা ইতিহাস রচনা সম্পর্কে উল্লেখ করতে চাই। বিশেষ করে রাজেন্দ্রলাল মিত্রের লেখা অ্যান্টিকুইটি অফ উড়িষ্যা উল্লেখযোগ্য। এছাড়াও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের রচনা আমাদেরকে আকর্ষিত করে। এছাড়াও উল্লেখযোগ্য এ নেশন ইন দ্য মেকিং, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের রচনা। আর.জি. ভান্ডারকারের মৌলিক সমালোচনা, নবগোপাল মিত্রের হিন্দু মেলা, রাসনারায়ণ বসুর জাতীয় গৌরব সম্পাদিনী সভা, যেগুলো কিন্তু জাতীয়তাবাদের একটা নতুন দিকের উপর জাতিকে ঠেলে দেয়। ভূদেব মুখোপাধ্যায়, অক্ষয় কুমার দত্ত, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, এদের প্রত্যেকের রচনা জাতীয়তাবাদী ইতিহাস ব্যাখ্যাকে যুক্তিনিষ্ঠ যেমন করে তোলে, তেমনি পাশাপাশি রমেশচন্দ্র দত্ত, দাদাভাই নৌরোজি পভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, রমেশচন্দ্র দত্তের
ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া 2 ভলিউমস। আঞ্চলিক ইতিহাসের মধ্যে অক্ষয় কুমারের সম্পাদনায় সিরাজউদ্দৌলা গ্রন্থ, রাধা কুমুদ মুখোপাধ্যায়ের হিস্ট্রি অফ ইন্ডিয়ান শিপিং, যেটা সমুদ্র বহির্বিশ্বের সঙ্গে ভারতের যোগাযোগের ইতিহাসকে তুলে ধরে। সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের ডন সোসাইটি, বিশেষ করে বঙ্গভঙ্গ পরবর্তী পর্বে বা তার জাতীয় শিক্ষা পর্ষদের উদ্যোগ। রাধা কুমুদ মুখোপাধ্যায়, বিনয় কুমার সরকার, রমাপ্রসাদ চন্দ্রের গৌড় রাজমালা। জাতীয়তাবাদী ইতিহাস চর্চার ক্ষেত্রে একটা নতুন মাত্রা সংযোজন ঘটে এবং রাধা কুমুদ মুখোপাধ্যায়ের ফান্ডামেন্টাল ইউনিটি অফ ইন্ডিয়া গ্রন্থ, যা 1914 সালে লন্ডন থেকে প্রকাশিত হয়েছিল, এটাও এক উল্লেখযোগ্য জাতীয়তাবাদী ব্যাখ্যা দিক তুলে ধরে। এই জাতীয়তাবাদী ঐতিহাসিকরা দাবি করেন ভারতবাসীর ধর্ম, ভাষা, অঞ্চলগত পার্থক্য থাকলে সাংস্কৃতিক ঐক্য বা চেতনা ভারতবাসীর মধ্যে অতীতকাল থেকে প্রবাহমান ছিল। বরঞ্চ ব্রিটিশ শাসন এবং শোষণ, বিশেষ করে তার অর্থনৈতিক শোষণ এবং সাংস্কৃতিক আধিপত্যবাদ, খ্রিস্টান মিশনারিদের উদ্যোগ, ধর্মান্তরকরণ প্রক্রিয়া ইত্যাদির মাধ্যমে ভারতবাসী তার অতীত গৌরব হারাতে বসেছিল এবং ভারতবাসীর উচিত ঔপনিবেশিক ইতিহাস চর্চার মধ্যে যে মিথ্যাচারকে সামনে আনা হয়েছিল তাকে সামগ্রিকভাবে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। মূলত ঔপনিবেশিক হিস্ট্রিওগ্রাফি বা ইতিহাস চর্চার প্রতিবাদ স্বরূপ জাতীয়তাবাদী ইতিহাস ব্যাখ্যার উদয় হয়েছিল বা উদ্ভব হয়েছিল যুক্তি সম্মত ঐতিহাসিক আলোচনার মাধ্যমে। এবং তারা বলতে চান ব্রিটিশ শাসন এবং শোষণের বিরুদ্ধে ভারতবাসীর ঐক্যবদ্ধ চিন্তা চেতনার ফল ছিল জাতীয়তাবাদী আন্দোলন, যা শেষ পর্যন্ত ভারতবাসীকে স্বাধীনতা এনে দেয় বা স্বাধীনতার স্বাদ প্রদান করে। আমার পরবর্তী আলোচনার ক্ষেত্র মার্ক্সীয় ইতিহাস চর্চা বা মার্ক্সবাদী ইতিহাস প্রবণতা। এই আলোচনা সূত্রপাত মূলত ভারতবর্ষের ক্ষেত্রে 1940 এর দশক থেকে, এবং এক্ষেত্রে উল্লেখযোগ্য কৃতিত্বে নজির সৃষ্টিকারী ব্যক্তিত্বের মধ্যে আমরা যাদের কথা উল্লেখ করতে পারি তারা হলেন মানবেন্দ্রনাথ রায়,
রজনীকান্ত দত্ত, ডিডি কোসাম্বি, ইরফান হাবিব, যারা মার্ক্সীয় ইতিহাস চর্চার প্রবাহমানতাকে এগিয়ে নিয়ে যান। এবং উল্লেখযোগ্য অবশ্যই সংশোধনবাদী মার্ক্সীয় পণ্ডিত বিপাঞ্চন, যার বিখ্যাত গ্রন্থের মধ্যে ইন্ডিয়া স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স এবং ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স সম্পাদিত এডিটেড বুকস উল্লেখযোগ্য। এছাড়াও ন্যাশনালিজম ইন ইন্ডিয়া এবং মার্ক্সীয় ঘরানার ঐতিহাসিকদের মধ্যে সুমিত সরকার, রমিলা থাপার, এদের কথাও উল্লেখ করতে হয়, যারা মার্ক্সীয় ইতিহাস চর্চা মূলত মার্ক্সবাদী ব্যাখ্যাকে এগিয়ে নিয়ে গেছে। এছাড়াও প্রথম পর্বের ভূপেন্দ্রনাথ দত্ত, মুজাফফর আহমেদ, এ আর দেশাই, বিশেষ করে মানবেন্দ্রনাথ রায়, যিনি ভারতীয় জাতীয়তাবাদ ও জাতীয় আন্দোলনে মানব সমাজের বিকাশের এক বিশ্বজনীন মার্ক্সীয় কাঠামোই বিশ্লেষণ করার নীতি অবলম্বন করেছে। তার মতে ভারতীয় জাতীয় আন্দোলন বিশ্বের বিভিন্ন অংশে উৎপাদন পদ্ধতির বিকাশের একটি বিশেষ স্তরের প্রতিনিধিত্ব করে। ভূপেন্দ্রনাথ দত্ত অপর এক উল্লেখযোগ্য মার্ক্সীয় পণ্ডিত, যিনি বাংলার বুদ্ধিজীবী মহলেও যথেষ্ট খ্যাতি অর্জন করে। এছাড়াও রজনীকান্ত দত্ত, যার বিখ্যাত গ্রন্থ ইন্ডিয়া টুডে, তিনি মূলত একজন উচ্চ চিন্তক এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র এবং দীর্ঘদিন কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার উদ্যোক্তা সদস্যদের একজন উল্লেখযোগ্য। তিনি তার উদ্যোগে অসংখ্য পত্রপত্রিকা এবং লেখনী মাধ্যমে সমাজের শ্রেণী বিভাজনের তত্ত্বের দ্বারা ভারতীয় জাতীয়তাবাদকে ব্যাখ্যা করেছিল। মূলত মার্ক্সবাদী ঐতিহাসিকরা ভারতীয় জাতীয়তাবাদকে দেখেছিলেন উচ্চ বর্গের বিরুদ্ধে নিম্ন বর্গে বা সাধারণ মানুষের লড়াই হিসেবে। এখানে ব্রিটিশদেরকে উচ্চবর্গীয় পুঁজিপতি, জমিদার এবং শিক্ষাপ্রাপ্ত উদীয়মান গোষ্ঠীকে উচ্চ বর্গের বলে মার্ক্সবাদী ইতিহাসবিদরা দেখাতে চেয়েছেন। অন্যদিকে কৃষক, শ্রমিক এবং সাধারণ মানুষ দেরকে
নিম্ন শ্রেণীর বা নিম্নবিত্ত মানুষ হিসেবে তুলে ধরে ভারতীয় জাতীয় আন্দোলনকে ব্যাখ্যা করেছেন এবং ভারতের স্বাধীনতা প্রাপ্তির যে লড়াই তা উচ্চ বর্গের বিরুদ্ধে নিম্ন বর্গের মানুষের সম্মিলিত প্রতিরোধের ফসল বলে উল্লেখ করেছেন। ভূপেন্দ্রনাথ দত্ত রজনীকান্ত দত্ত ডিডি কোসাম্বি মার্ক্সীয় চিন্তা চেতনের উল্লেখযোগ্য কৃতিত্বের দাবিদার। যাদের মধ্যে দামোদর ধর্মানন্দ কোসাম্বি বা ডিডি কোসাম্বি 1907 থেকে 1966, যিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনার সাথে সংযুক্ত থাকা এবং টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ ইনস্টিটিউটে উল্লেখযোগ্য গবেষক, ইতিহাস ম্যাথমেটিক্স তার বিষয় বা স্ট্যাটিস্টিক্স তার বিষয়। ডিডি কোসাম্বির উল্লেখযোগ্য ইতিহাসমূলক রচনার মধ্যে An Introduction to the Study of Indian History 1956, The Culture and Civilization of Ancient India, Myth and Reality, Studies in the Formation of Indian Culture 1962 উল্লেখযোগ্য। এই সমস্ত বিষয় ছাড়াও ইরফান হাবিবের ভারতবর্ষের কৃষি, মুঘল ইতিহাস বা ইসলামীয় ইতিহাসের উপর তার গবেষণা, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাচীন ভারতের উপর রচনা বা তার গবেষণা উপলব্ধি, বিশেষ করে মৌর্য সম্রাট অশোক সম্পর্কে তার অবজারভেশন এবং আরো নানান ধরনের প্রবণতা এবং গবেষণা ইতিহাস চর্চার প্রবাহমানতাকে এগিয়ে নিয়ে যায় এবং এক্ষেত্রে পাঠক সমাজকে সর্বক্ষণ তার চিন্তনের মধ্যে স্থান দিতে হবে। ভারতীয় ইতিহাস চর্চার ক্ষেত্রে যে প্রবাহমানতা রয়েছে তার সার্থক প্রতিফলন জাতীয়তাবাদী ব্যাখ্যা, মার্ক্সীয় ব্যাখ্যা এবং অতি সাম্প্রতিক কালে 1984 বা 80 দশক রণজিৎ গুহ সম্পাদিত এলিমেন্টারি অফ পিসেন্ট ইনসার্জেন্সি, elementary aspect of peasant insurgency অর্থাৎ সাবঅল্টার্ন স্টাডিজ এর অসংখ্য ভাগ বা ভলিউম প্রকাশ পাওয়া। সাবঅল্টার্ন স্টাডিজের ক্ষেত্রে এরা মার্ক্সীয় চিন্তা চেতনায় বিশ্বাসী, তবে এরা মূলত একেবারে সমাজের নিম্ন বর্গের ইতিহাসকে তুলে আনার নীতির দ্বারা চালিত হয়, অর্থাৎ সমগ্র সমাজকে উচ্চ বর্গ এবং নিম্ন বর্গ এই
দুইয়ের পরিপ্রেক্ষিতে বিভাজনের মাধ্যমে ইতিহাস ব্যাখ্যার মধ্যে অসঙ্গতি আছে বলে, অর্থাৎ মার্ক্সীয় ইতিহাস চর্চার এই ক্লাস স্ট্রাগল, সমাজে দুটো ক্লাস, মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ, এই ভাবনার দ্বারা সম্পূর্ণভাবে চালিত নয়। তারা মনে করেন এই সমাজ এর ইতিহাস আরো তলা থেকে তুলে আনতে হবে, তাহলে এই সমাজের সার্বিক অগ্রগতি সম্পন্ন হবে। মূলত সাম্প্রতিককালের ইতিহাস চর্চার একটা নতুন ঘরানার সংযোজন ছিল এই নিম্নবর্গীয় ইতিহাস চর্চা, যাকে সাবাল্টার্ন বা ইতিহাস চর্চা বলা হয়। এতদিন পর্যন্ত ইতিহাস লেখা হয়েছে এটা মনে করেন উচ্চ বর্গের অবস্থান থেকে, সেখানে নিম্ন বর্গের মানুষরা অর্থাৎ কৃষক, শ্রমিক এবং সাধারণ মানুষের কথা গুরুত্ব পেত না। এই হিস্ট্রি ফ্রম বিলো, একেবারে তলা থেকে বা নিচে থেকে ইতিহাসকে তুলে আনার উপরই জোর দেন রণজিৎ গুহ এবং তার অনুগামী পার্থ চট্টোপাধ্যায়, দীপেশ চক্রবর্তী, ডেভিড আর্নল্ড, শাহিদ আমিন, গৌতম ভদ্র, জ্ঞান পাঞ্জে প্রমুখ লেখক। তারা মনে করেন জাতীয়তাবাদী আন্দোলনের ইতিহাস রচনায় নিম্নবর্গীয় ঘরানার ঐতিহাসিকরা একটা নয়া বা নতুন ওয়ে বা পথ তৈরি করবেন। সাবাল্টার্ন স্টাডিজ ভলিউম 1 এর ভূমিকায় রণজিৎ গুহ লিখছেন, ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাস লেখায় উচ্চবর্গীয় মানুষ, বুর্জোয়া, উপনিবেশবাদী মানুষেরা আধিপত্য করে আসে। এদের সকলের ধারণা ভারতীয় জাতীয় চেতনার বিকাশের আরেক নাম জাতীয়তাবাদ। এই ভাবনা বিস্তারে পিছনে রয়েছে উচ্চ বর্গের পক্ষপাতপূর্ণ দৃষ্টিভঙ্গি। এই পক্ষপাতপূর্ণ ইতিহাসের পাল্টা জবাব দেওয়ার জন্য রণজিৎ গুহ এবং তার অনুগামীরা ইটালীয় বিখ্যাত মার্ক্সীয় পণ্ডিত বা দার্শনিক আন্তোনিও গ্রামশির দর্শনকে ব্যবহার করেছেন, যেখানে গ্রামশি তার প্রিজন নোটবুকস এই সাবাল্টার্ন শব্দটাকে প্রথম ব্যবহার করেছিলেন। আক্ষরিক অর্থ হলো সৈন্যবাহিনীর অধস্তন বা নিম্ন পদের অফিসার। গ্রামশি সাবাল্টার্ন বলতে প্রলেতারিয়েত বা নিম্ন বর্গের মানুষের কথা বুঝিয়েছেন। গ্রামশি চিন্তাচারণার উপর ভিত্তি করে রণজিৎ গুহ উচ্চ বর্গের ইতিহাসের সঙ্গে নিম্ন বর্গের ইতিহাসের মৌলিক পার্থক্য দেখাতে সক্ষম। ঔপনিবেশিক সময় পর্বে যে উচ্চ বর্গের ও নিম্ন বর্গের রাজনীতির মধ্যে যে একটা স্বাতন্ত্রতা বিরাজমান ছিল, তা পূর্ববর্তী জাতীয়তাবাদী মার্ক্সবাদী ইতিহাস লেখায় অনুপস্থিত বলে এরা মনে করে। আর সাম্রাজ্যবাদী বা কেন্দ্রিক ইতিহাস এ না থাকাটাই স্বাভাবিক বলে তারা মনে করে। অথচ ঔপনিবেশিক যুগে উচ্চবর্গ মানুষের নেতৃত্বে হলেও নিম্নবর্গের মানুষের
প্রচুর অবদান রয়েছে, কেননা তারাই সবচেয়ে বেশি শোষিত, বঞ্চিত, যাদের ইতিহাসকে বা তাদের আন্দোলনকে সঠিক গুরুত্ব দেওয়া হয়নি বলে মনে করে। এবং সেই জায়গা থেকেই নিম্নবর্গের ইতিহাসবিদরা বা নিম্নবর্গীয় ঘরানার ইতিহাসবিদরা রণজিৎ গুহ, দীপেশ চক্রবর্তী, জ্ঞান পান্ডে, ডেভিড আর্নল্ড, শাহিদ আমিন, গৌতম ভদ্র, পার্থ চট্টোপাধ্যায় এদের একটা স্বতন্ত্র ব্যাখ্যা ইতিহাস ঘরানায় আত্মপ্রকাশ হয়েছে। যদিও নিম্নবর্গীয় ইতিহাস চর্চার ব্যাখ্যার বিরুদ্ধে ঐতিহাসিক সুমিত সরকার এবং ঐতিহাসিক গায়ত্রী চক্রবর্তী স্পৃহা নানান ধরনের যুক্তিসঙ্গত সমালোচনা তুলে ধরেছেন, তার কারণ নিম্নবর্গের মানুষ কতটা নিজের কথা নিজে তুলে ধরতে পারে, ফলে তার বক্তব্য যখন আসে সমাজের কাছে, সেটাও উচ্চ বর্গের বা কোন একটা নেতৃত্ব দানকারী মানুষের হাত ধরে। আজকের ভারতবর্ষেও আপনি ভারতবর্ষের প্রত্যন্ত অঞ্চলগুলো যেখানে উন্নয়নের প্রবহমানতা অনেক কম, শিক্ষার চেতনা সর্বস্তরে পৌঁছয়নি, সেখানকার মানুষরাও তাদের দলপতি, গোষ্ঠীপতি বা স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের দ্বারা চালিত হয়। তাদের রাজনৈতিক উত্থান পতনের সাথে নিজেদের ভাবনা পরিচালিত করে বা করতে বাধ্য। কাজেই নিম্নবর্গের মানুষের কথা কতটা সম্ভব তুলে আনা বা তলা থেকে ইতিহাস রচনা কতটা সম্ভব, সেটা নিয়ে একটা যুক্তি এবং বিরোধী যুক্তির ধারা প্রবহমান। কাজেই সাম্প্রতিক ইতিহাস চর্চার এই নিম্নবর্গীয় ইতিহাস ব্যাখ্যা অনেকটা আজকের দিনে দাঁড়িয়ে ক্রমেই নানান ধরনের প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। কাজে যে আশা এবং উদ্দীপনা নিয়ে উনিশশো আশির দশকে সাবাল্টান হিস্টোগ্রাফির আত্মপ্রকাশ হয়েছিল, আজকে তার প্রবাহমানতা অনেকটাই হ্রাস পেয়েছে বলে আমরা মনে করি। তথাপি ভারতবর্ষের ইতিহাস লেখার ক্ষেত্রে একটা নতুন প্রবহমানতা হিসেবে আমরা বিষয়টাকে দেখি। কাজেই ইউরোপীয় পণ্ডিতরা ভারতবর্ষের মানুষের ইতিহাস চেতনা নেই বা তারা ইতিহাস লিখতে জানে না, এই জাতীয় অভাব অভিযোগগুলো কতটা সঙ্গত সেটা ভাবার সময় আমাদের এসে গেছে। বা বিশ্ববাসীকে ভারতবর্ষের ইতিহাসের এই সমস্ত অঙ্গনগুলো সম্পর্কে পূর্ণ মাত্রায় সচেতন হওয়ার সময় এসে গেছে। তাহলে সেই অভিযোগ থেকে আমরাও মুক্ত হব বা বিশ্ববাসী তাদের ভ্রান্ত ধারণা
যারা বিশেষ করে সাম্রাজ্যবাদী যারা প্রবণ, তারা বেরোতে সক্ষম হবেন তাদের ভ্রান্ত ধারণা থেকে। বরঞ্চ স্বাধীনতা উত্তর পর্বে সময়ের অগ্রগতির সাথে সাথে পরিবেশের ইতিহাস চর্চা, শ্রমিক ইতিহাস চর্চা, নারী ইতিহাস চর্চা আমাদের ভাবনায় অনেক বেশি নতুন করে সন্নিবেশ ঘটেছে। ভারতবর্ষের ইতিহাসের আজকে নতুন প্রবণতার মধ্যে পরিবেশের ইতিহাস চর্চা। মহেশ রঙ্গরাজন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক রঞ্জন চক্রবর্তী এবং অধ্যাপক শুভাশিস বিশ্বাস, সব্যসাচী চট্টোপাধ্যায়, কল্যাণী বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের স্বনামধন্য ইতিহাসবিদরা পরিবেশ ইতিহাস চর্চার একটা নতুন দিক উন্মোচন করেছেন এবং ইতিহাস চর্চার ক্ষেত্রে পরিবেশের ইতিহাস চর্চার একটা নবতম সংযোজন বলে মনে করা যেতে পারে। এই নিউ ডাইমেনশন অফ হিস্ট্রি, এনভায়রনমেন্টাল হিস্ট্রি। অধ্যাপক রঞ্জন চক্রবর্তীর মত, পরিবেশকে বাদ দিয়ে আজ ইতিহাস ভাবনা সম্পূর্ণ নয়, কেননা পরিবেশের টিকে থাকার উপরে মানব সভ্যতার বিকাশ নির্ভরশীল, সভ্যতার অস্তিত্ব নির্ভরশীল। তাই কাজে পরিবেশকে বাদ দিয়ে বা পরিবেশের চর্চাকে বাদ দিয়ে ইতিহাসে মানব সভ্যতার অগ্রগতির ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে। এর পাশাপাশি শ্রমিক ইতিহাস চর্চার ক্ষেত্রে নির্বাণ বসু, সুকোমল সেন, গৌতম চট্টোপাধ্যায় এবং আরো অনেকে ভারতবর্ষের শ্রমিকদের, সেখানে পুরুষ শ্রমিক এবং নারী শ্রমিক এবং বিভিন্ন শিল্পে ক্ষেত্রে শ্রমিকদের বিভিন্ন দিক সম্পর্কে নতুন ভাবনা চিন্তা বা নতুন করে ইতিহাস গবেষণা ধারাবাহিকতা তৈরি হয়েছে। কাজেই স্বাধীনোত্তর ভারতবর্ষে ইতিহাস চর্চার প্রসারিত দিকের নবতম সংযোজন পরিবেশের ইতিহাস চর্চা, শ্রমিক ইতিহাস চর্চা আর নারী ইতিহাস চর্চা। নারী ইতিহাস চর্চায় সুমিত সরকার, তনিকা সরকার, জিরোল্ডাইন ফোর্বস সহ প্রমুখ ইতিহাসবিদরা সমাজের অর্ধাংশ নারী, তাদের সমস্যা, তাদের অর্থনৈতিক দিক
তাতে শ্রম এর মূল্যায়ন, ভোটাধিকার, রাজনীতি, দৈনন্দিন জীবনে তাদের শ্রমের বিভিন্ন দিক সম্পর্কে নতুন নতুন গবেষণা ক্ষেত্র প্রসারিত হয়েছে। এমনকি সাম্প্রতিক ইতিহাস চর্চার মধ্যে পরিবেশ ইতিহাস চর্চায় গঙ্গা দূষণ, গঙ্গার জল সংক্রান্ত গবেষণা এবং গঙ্গা বা নদী পার্শ্ববর্তী অঞ্চলের অর্থনৈতিক পরিবেশ, এগুলোকে নতুন অঙ্গনে অর্থনৈতিক ইতিহাস চর্চায় স্থান পেয়েছে। কাজে আমাদের ভাবনা আজ অনেক বেশি প্রসারিত। সেই প্রসারিত চিন্তা চেতনার মাধ্যমে ভারতবর্ষের ইতিহাস এগিয়ে চলেছে। আমাদের দেশে হয়তো পরিবেশের ইতিহাস চর্চা ইউরোপের থেকে অপেক্ষাকৃত দেরিতে লেখা শুরু হয়েছে। শ্রমিক ইতিহাস চর্চা হয়তো কিছুটা দেরিতে শুরু হয়েছে। নারী নিয়ে ভাবনা আমাদের চিন্তা চেতনায় হয়তো কিছুটা পরে তৈরি হয়েছে। কিন্তু আজকে আমাদের ভাবনা অনেক দূর প্রসারিত। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিশেষ করে যাদবপুর জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এবং ভারতবর্ষের বিভিন্ন অংশের বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নিয়ে চর্চা অনেক বেশি প্রসারিত। তার কারণ পরিবেশের অস্তিত্বের উপর মানব সভ্যতার অস্তিত্ব নির্ভরশীল। ভারতবর্ষের ইতিহাস এক প্রসারিত দৃষ্টিভঙ্গির দ্বারা চালিত। তার লেখার শৈলী, কৌশল বিভিন্ন আঙ্গিকে প্রতিনিয়ত পরিবর্তনশীল। সমাজবিজ্ঞানের শাখা হিসেবে ইতিহাস লেখার এই পরিবর্তনশীলতা ভারতবর্ষের ইতিহাসে প্রতিনিয়ত আমরা লক্ষ্য করি। BHIE 144 ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়, Tradition of Historical Writing in India, এই বিষয়ের আলোচনার মাধ্যমে পাঠক সমাজকে ভারতবর্ষের ইতিহাস লেখার যে বিস্তৃত ধরন, সেগুলো সম্পর্কে যে সচেতনতা বোধ সৃষ্টির উদ্যোগ নিয়েছেন তা নিঃসন্দেহে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের কাছে যেমন গর্বের, তেমনি ভারতবর্ষের মানুষ হিসেবে আমাদের কাছে অবশ্যই গর্বের বিষয়বস্তু। জয় হিন্দ, বন্দে মাতরম। আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি।